ডারউইন টেস্টে টাইগার পেসারদের দাপট, হাসান মাহমুদের ফাইফারে দিশেহারা অস্ট্রেলিয়া। দুটো করে উইকেট তাসকিন এবাদতের 198 রানে অল আউট স্বাগতিকরা। আশা নিরাশার ভারত সফর নিয়ে দিন গুনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনো কিছুই জানায়নি বিসিসিআই। নির্দিষ্ট স্লটে বিকল্প ভাবনা আছে বিসিবির। আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে দেখতে পাচ্ছি। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞা বহাল থাকায় আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিং এর সময়। নতুন মৌসুমের সূচিতে প্রভাব পড়ার শঙ্কা, বিকল্প দল রাখার পরিকল্পনা বাফুফের। এবং শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু পিএসজির। অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে সুপার কাপ ট্রফি নিজেদের কাছে রাখল প্যারিসিয়ানরা। ম্যাচ সেরা দেজিয়ের দুয়ে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। শুরুতেই ডারউইন টেস্টের খবর। টাইগার পেসারদের আগুনে গোলায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ফাইফারে দিশেহারা অজি শিবির। দুটো করে উইকেট নিয়েছেন তাসকিন আর এবাদত। প্রথম ইনিংসে 198 রানে অল আউট স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দ্রুতই 50 রান তোলে অজিরা। তবে ওয়েদারকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা করেন হাসান মাহমুদ। এরপর ওই হাসানের বলেই বোল্ড হন আরেক ওপেনার ট্রাভিস হেড। ব্যক্তিগত 2 রানে ফিরতে পারতেন স্টিফেন স্মিথও, তবে এবাদতের বলে স্লিপে ক্যাচ ছাড়েন তানজিদ তামিম। এরপর ল্যাবুশেনকে ফিরিয়ে নিজের প্রথম উইকেটের দেখা পান এবাদত। উইকেট শিকারের মিছিল থেকে বাদ যাননি তাসকিন আহমেদও। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শেষ করেন প্রথম সেশন। পরে ফিরে এসে ক্যারিকে, এবাদত এবং ওয়েবস্টারকে ফেরান তাসকিন। আর কামিন্স, স্টার্ক এবং স্মিথের উইকেট নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার পূরণ করেন হাসান। শেষে নাথান লায়নকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা টেস্ট বোলিং ফিগারে স্পর্শ করেন হাসান মাহমুদ। 10 মিনিট বিরতি দিয়ে এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় 36 রানে প্রথম উইকেটের পতন হয় টাইগারদের। মিচেল স্টার্কের বলে ব্যক্তিগত 20 রানে ফিরেছেন সাদমান। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এই ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, বাংলাদেশের ক্রিকেটে এমন দিন খুব সহসা আসে না, বিশেষ করে যদি দেশের বাইরের কথা বলি এবং স্পেশালি অস্ট্রেলিয়ার মাটিতে। সেই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে এবং প্রথম দিনে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যে আসলে 2003-এর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ দল বদলেছে। বাংলাদেশ দলের যেই পেস ইউনিট বিশ্ব ক্রিকেটে যে সমীহ আদায় করে নিচ্ছে, তার প্রমাণ কিন্তু অলরেডি তাসকিন, ইবাদত এবং হাসান মাহমুদ দিয়েছেন। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 198 রানে অল আউট করে দেয়া, এটা আসলে একটা স্বপ্নের মতো দিন কাটছে বাংলাদেশ দলের বলতে হবে। একজন ক্রিকেটারের সঙ্গে কথা হচ্ছিল ম্যাচ চলাকালীন, যিনি আসলে একাদশে নেই। তিনি বলছিলেন যে এমন কিছুর প্রত্যাশা তাদের ছিল, বাট প্রস্তুতি ম্যাচটাতে যখন বাংলাদেশ একটু খারাপ করলো, তখন অনেক বেশি সমালোচনা হয়েছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু তারা দেখেছেন এবং বলছিলেন যে আসলে একটা প্রস্তুতি ম্যাচে খারাপ করার ফলে এভাবে আসলে সমালোচনা করাটা বা কতটা যৌক্তিক, এবং তার জবাবটা তারা দিয়েছে। যে তিনি বলছিলেন যে আসলে ক্রিকেটাররা সবসময় চেষ্টা করে যে তাদের সেরা ক্রিকেটটা খেলতে। পুরো দিনের এখন পর্যন্ত একটু যদি সাম আপ করি, টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া এবং প্রথম 10টা ওভারের কথা যদি বলি, অস্ট্রেলিয়া কিন্তু ভালোভাবেই সামাল দিচ্ছিল এবং উইকেটের দেখা পেতে খানিকটা সময় লেগেছে, ঘন্টাখানেক সময় আসলে লেগেছে ফার্স্ট উইকেটটা পেতে। অনেকেই আভাস পাচ্ছিলেন হয়তোবা অস্ট্রেলিয়া অনেক বড় কোনো একটা স্কোর দাঁড় করিয়ে দিবেন। তারপর হাসান মাহমুদ এসে যখন উইকেটের দেখা পেলেন, তারপরেই কিন্তু মোমেন্টামটা ভাঙে অস্ট্রেলিয়ার এবং ধারাবাহিকভাবেই কিন্তু 2 দিক থেকে তাসকিন, ইবাদত যে প্রেসারটা তৈরি করেছিলেন, হাসান মাহমুদ যে মুভমেন্টগুলো পেয়েছিলেন সকালবেলার, যেই তার বল যেভাবে মুভ করছিল, ইনসাইড আউটসাইড মুভ হচ্ছিল, যে জিনিসগুলোর প্রশংসা আমরা আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের
ফর্মার ক্রিকেটার যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনছি সেই সুবিধাটা পেয়েছেন। এবং হাসানের কথা বলতে হয়, তিনি কিছুদিন আগে কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন কেন্ট ক্রিকেটের হয়ে। ইংল্যান্ডে খেলার যে অভিজ্ঞতাটা, এইরকমই একটা কন্ডিশনে তিনি খেলে এসেছেন এবং সেটা এখানে এসে কাজে লাগিয়েছেন। 6টি উইকেট, তার ক্যারিয়ার সেরা উইকেট নিয়েছেন। তারপর তাসকিনের কথা বলতে হয় এবং এবাদতের কথা, এবাদতকে নিয়েও আলোচনা হচ্ছিল ম্যাচের আগের দিন থেকে, কারণ মাউন্ট মঙ্গানুয়েতে এবাদত দারুণ একটা স্পেল উপহার দিয়েছিলেন, যে স্পেলের বদৌলতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল। যে কারণে অনেকে জিজ্ঞেস করছিল যে এবাদতের ফর্ম এখন কোন পর্যায়ে আছে, এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। বলতে হয় যে টপ অর্ডার কিংবা মিডল অর্ডারকে ধসিয়ে দিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশের পেস বোলিং দুর্দান্ত পারফর্ম করেছে। মাঝখানে একটা পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপটাকেও ভেঙেছেন তাসকিন এসে। বাংলাদেশ ব্যাটিং করছে, 1 উইকেট পড়লেও মোটামুটি বলা চলে যে ভালোভাবে সামাল দিচ্ছে। অস্ট্রেলিয়ার যেই তিন ত্রয়ী রয়েছেন, পেস ত্রয়ী, তাদেরকে কিন্তু ভালোভাবেই সামাল দিচ্ছে। এখন এই ব্যাটিংটা আসলে সামনের দিকে বড় স্কোর কিংবা বড় একটা পার্টনারশিপ দিকে নিয়ে যেতে হবে টাইগারদেরকে। তো ডারউইন থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশের ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল। এবারে ভিন্ন প্রসঙ্গ, রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বাক্যে যদি এভাবেই বলা যায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মাত্রই সেই ঘোষণাটি দিয়ে গেলেন এবং একই সাথে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সদস্য পদের পাশাপাশি মহাসচিব পদ থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল সেই বৈঠকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করার পর প্রেক্ষিতে নির্বাচন কমিশনে সেই মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বিএনপি প্রতিনিধি দল তারা রওনা হয়েছেন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, বর্ষিয়ান নেতা, তাকে ঘিরে দলের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেটি বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেটি খুব স্বল্প সময়ের মধ্যেই সিদ্ধান্তটাই নেওয়া হবে। দলের পক্ষ থেকে বিভিন্ন যে দায়িত্বভার সেগুলি কার কার কাঁধে যাচ্ছে। তবে যে লম্বা সময়, প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে এই দলকে আগলে ধরে রাখার যেই প্রয়াস, এককভাবে একক নেতৃত্ব দেখিয়েছেন বিএনপির বর্ষিয়ানি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন যে রাষ্ট্রপতি বেছে নেওয়ার ক্ষেত্রে যেই ভাবনাটি, যেই নির্বাচন কমিশনের যে ঘোষণা, তখন থেকেই আসলে যেই জল্পনা কল্পনাটি ছিল, যাদের সম্ভাবনার কথা বলা হয়েছিল তার মধ্যে শীর্ষে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামটি সবসময়ই ছিল এবং সেটি আসলে শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে যে আনুষ্ঠানিকভাবে বার্তা দেওয়া হলো বিএনপির পক্ষ থেকে, সেখানে কিন্তু চূড়ান্ত হয়ে গেল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট, সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলামের নাম কিন্তু চূড়ান্ত হয়ে গেল এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে দলের যেই নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র যে মন্ত্রীরা রয়েছেন, আনুষ্ঠানিক যে সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর দুপুর 12:30টায় যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেটি সময় মতো অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রেক্ষিতে খুব স্বল্প সময়ের মধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি 30 মিনিট ব্যবধানেই বেলা 1টা নাগাদ সাংবাদিকদেরকে জানিয়ে গেছেন যে বিএনপির পক্ষ থেকে 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য দলের মনোনীত ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি তিনি জানিয়ে গেছেন। এই লম্বা সময়ের যে রাজনীতির পথ চলা, সেই পথ চলাতে বিএনপির যে চরম দুঃসময় এবং দুর্দিনে দলের হাল ধরে রাখা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হয়েছেন। দলের যে চেয়ারম্যান তারেক রহমানের যে বিদেশে যখন তিনি অবস্থান করেছিলেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, সেই সময় কিন্তু দলকে তিনি একক নেতৃত্বে এগিয়ে নিয়ে গেছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সহকর্মী মোরসালিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। আবারও যাচ্ছি খেলার খবরে। ইনিংস বিরতিতে নিজের বোলিং পারফরমেন্স নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলেন হাসান মাহমুদ।
এ সময় নিজের পারফরমেন্সকে স্বপ্নের সঙ্গে তুলনা করেন এই টাইগার পেসার। নিজের বোলিং পরিকল্পনা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হাসান। কোচ এবং ক্যাপ্টেনের পরামর্শে অতিরিক্ত চাপ না নেওয়ার কারণেই সাফল্য এসেছে বলে মন্তব্য তার। অন্য পাশ থেকে তাসকিন এবং এবাদতের ভালো বোলিংয়ের কারণেও উইকেট পাওয়া সহজ হয়েছে বলে মনে করেন হাসান। The man of the moment. Congratulations, your best test figures, your third 5-wicket haul. You must be really, really proud of this achievement. Yeah, I was very excited to play with Australia because one of the best team in the world, and obviously get an opportunity, to play this condition as well. And I just try to get my ball line of length and maintain the process and just follow what captain is saying and just follow that. Well, you've followed those orders very, very well. Line and length. It was just so disciplined and very well supported by your bowling partners. Yeah, they have tried very best and they did well as well. That was a pretty good experience for me playing in England, and I hope then I'm going to continue to play for Kent. বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো প্রকার সবুজ সংকেত না মিললেও নিজেদের অংশে ইতিবাচক মনোভাব রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী। তবে কোনো কারণে ভারত না আসলে সেই একই স্লটে অন্য কাউকে এনে সিরিজ আয়োজনের বিকল্প ভাবনাও আছে ক্রিকেট বোর্ডের। রাজনীতির সঙ্গে ক্রিকেট মেলালে তার অবস্থা কি দাঁড়ায় তা দেখার জন্য খুব দূরে তাকানোর কিছু নেই। পার্শ্ববর্তী ভারত পাকিস্তান তার জ্বলন্ত উদাহরণ। দুটো দেশের একের পর এক হঠকারিতায় এশিয়ার ক্রিকেট এখন হাইব্রিড মডেলে বিভক্ত। এবার হয়তো সেখানে যোগ হতে যাচ্ছে আরও একটা নতুন দ্বৈরথ, বাংলাদেশ ভারত। আগামী 1 থেকে 5 সেপ্টেম্বর 3টা ওয়ানডে এবং এরপর 3টা টি-20 খেলতে ঢাকায় আসার কথা ছিল টিম ইন্ডিয়ার, কিন্তু দুবার পেছানো সিরিজটার ভাগ্য এবারও প্রসন্ন নয়। কারণটা প্রতিবারের মতোই খেলার মাঠ নয়, পুরোটাই রাজনৈতিক। অন্তর্বর্তীকালীন সরকার চলে গিয়ে নতুন নির্বাচিত সরকার আসার পর ধারণা করা হয়েছিল এবার হয়তো গলবে বরফ, কিন্তু 5 আগস্ট দিল্লিতে হয়ে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর আবারও বদলে গেল পরিস্থিতি। আরও একবার রাজনীতি এলো ক্রিকেটের 22 গজে। এখন বিসিসিআই থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সিরিজ নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেবে না ভারতীয় বোর্ড, সে অধিকার দেশটির সরকারের। বিসিবি থেকে নানাভাবে যোগাযোগ করা হলেও কোনো গ্রিন সিগন্যাল দেয়নি দিল্লি। উল্টো বুধবার রাতে সেপ্টেম্বরের মাঝামাঝি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সিরিজ নিশ্চিত করে বার্তা দিয়েছে ভারত এবং আফগান বোর্ড। এই অবস্থায় বাংলাদেশ ভারত সিরিজ কার্যত বাতিল হয়ে গেলেও আনুষ্ঠানিক বার্তা না আসায় আশাবাদী বিসিবি। যখন ঘোষণা দেওয়ার মতো একটা স্টেজে যাব তখন ইনশাল্লাহ আমরা জানাবো, বাট আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। তো এখনই কি অবস্থায় আছে এটা আমরা, আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো, সেটাই ভালো হবে এখন কমেন্ট না করে। বাংলাদেশে না এলে ভারত খালি বসে থাকবে না। স্লট ফাঁকা যাওয়া মানেই আর্থিক ক্ষতি, তা কোনোভাবেই হতে দেবে না বিসিসিআই। তাই তারা ইতোমধ্যে ভেবে ফেলেছে বিকল্প। বিসিবি জানালো একই ভাবনা আছে তাদেরও। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকেই, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন, আদার অ্যাসপেক্ট সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। ক্রিকেট মাঠের এই লড়াই আপাতত আটকে আছে কূটনীতির জটিল সমীকরণে। সিরিজটা আদৌ হবে কিনা তা জানতে তাই অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল। আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিংয়ের সময়। বসুন্ধরা কিংস ও আবাহনী নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় 17 আগস্ট পর্যন্ত লাইসেন্সিংয়ের সময় বাড়াতে যাচ্ছে বাফুফে। এর প্রভাব পড়তে পারে মৌসুম শুরুর সূচিতেও, পেছাতে পারে 21 আগস্টের চ্যালেঞ্জ কাপ, পরিবর্তন হতে পারে ফেডারেশন কাপের সূচিও। তবে নির্ধারিত সময়ে প্রিমিয়ার লিগ শুরুর লক্ষ্য বাফুফের। এছাড়া শেষ পর্যন্ত কিংস আবাহনী মাঠে না নামতে পারলে বিকল্প দলও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান লীগ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। বাংলাদেশ ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস, ঝুলিতে রেকর্ড ট্রফি। অর্থের দিক থেকেও বাংলাদেশের অন্যতম, কিন্তু মাঠের সেই দাপটের বিপরীতে এখন ফিফার নিষেধাজ্ঞায় জর্জরিত ক্লাবটি। তাদের নিয়ে মহা সমস্যায় বাফুফে।
খেলোয়াড় কোচদের বকেয়া পারিশ্রমিক সহ নানা অভিযোগ কিংসের বিরুদ্ধে। গত বছরের 27 আগস্ট থেকে শুরু হয়ে নিষেধাজ্ঞা ছিল 12টি, সম্প্রতি নতুন করে যোগ হয়েছে আরও 2টি। অন্যদিকে আবাহনীর অবস্থাও পুরোপুরি সুস্থির নয়। তাদের 3 নিষেধাজ্ঞার 2টি ইতিমধ্যে প্রত্যাহার হলেও একটি এখনও বহাল। বড় 2 ক্লাবের এমন সমস্যায় আরেক দফা পরিবর্তন হচ্ছে ক্লাব লাইসেন্সিং সময়। প্রতিটা ক্লাব এই বছরের লিগটাতে অংশগ্রহণ করুক এটা আমরা চাই। কয়েক দফা টাইম বাড়ানো হয়েছিল, কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিং এর ডেটটা বাড়ানোর জন্য। ফেডারেশন চিন্তাভাবনা করেছে যে এই টাইমটা 15 থেকে 17-এর ভিতরে করার জন্য। এর আগে প্রথমে ক্লাব লাইসেন্সিং এর জন্য 4 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও তা 3 দফা পরিবর্তন হয়। তবে এর প্রভাব পড়তে পারে মৌসুমের প্রথম আয়োজন চ্যালেঞ্জ কাপে। 21 আগস্ট মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি পেছানোর সম্ভাবনা বেশি। এছাড়া পিছিয়ে যেতে পারে ফেডারেশন কাপও, যদিও নির্ধারিত সময় মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। সবকিছুর একটার পিছনে একটা আটকে আছে, একটা ছুটলে আরেকটা ছুটবে। হ্যাঁ, তো এখন আমরা লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য চেষ্টা চলতেছে সব দিক দিয়ে, তা আমি আশা করি যে এটা ওভারকাম করে আসলে পরে একটা সুন্দর বছর আমরা পাবো। তবে শেষ পর্যন্ত যদি ফিফার নিষেধাজ্ঞা তুলতে না পারে বসুন্ধরা কিংস ও আবাহনী, বিকল্প ভেবে রেখেছে বাফুফে। এএফসির রুল অনুযায়ী চলি, তাদের নীতিমালার ভিতরে আমাদেরকে থাকতে হয় এবং আমাদের একটা টাইম পিরিয়ড আছে যে লিগটাকে একটা এত দিনের মধ্যে শেষ করতে হবে। একটি ইমার্জেন্সি মিটিং করেছেন, মিটিংয়ের মাধ্যমে ওনারা বিসিএল থেকে 2টি দল এবং ওয়ান্ডারার্সকে কিন্তু 3য় দল হিসেবে উন্নীত করে নিয়ে আসছে, যাতে লিগে যদি কোনো কারণে কোনো বড় দল কিংবা যাদের নিষেধাজ্ঞা আছে তারা কোনো কারণে যদি তারা আপনার এই তাদের ব্যান্ড তুলতে না পারে, তাহলে কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়ে করে রেখেছি। 24 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পরিকল্পনা বাফুফের। বড় ক্লাবগুলো না থাকলেও লিগের স্পন্সর নিয়ে কোনোই সমস্যা হবে না বলে জানান এই সদস্য। সমস্যা হবে না, কারণ আমাদের ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে আমাদের একটা চুক্তি আছে, তারা আমাদের লিগকে স্পন্সর করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। উয়েফা সুপার কাপের খবর। শিরোপা ঘরে তুলে নতুন মৌসুম শুরু করলো প্যারিস সেন্ট জার্মেন। অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে সুপার কাপ ট্রফি নিজেদের কাছেই রাখল লুই এনরিকের দল। দলের হয়ে জয়সূচক গোল করার পাশাপাশি অন্য অ্যাসিস্টে ম্যাচ সেরা হয়েছেন ফ্রেঞ্চ ফুটবলার দেজিরে দুয়ে। যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু লুই এনরিকের পিএসজি উঁচিয়ে ধরল আরও একটা সোনালি ট্রফি। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের পর টানা দ্বিতীয় সুপার কাপ। রেডবুল অ্যারেনায় ফ্রেঞ্চ জায়ান্টদের শিকার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। এদিন এগিয়ে যেতে লাগে মাত্র 20 মিনিট। দেজিরে দুয়ের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া জর্জিয়ান উইঙ্গার কাভারেজখেলিয়া। একপেশে হতে থাকা ম্যাচে অ্যাস্টন ভিলাকে টিকিয়ে রাখেন 17 বছরের ব্রায়ান মাজ্জো। বেশ কয়েকটা সুযোগ হাতছাড়ার পর জালের দেখা পান হাফ টাইম বিরতির ঠিক আগে। তাতে সুপার কাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্কোরারের রেকর্ডটা এই লুক্সেমবার্গ ফরোয়ার্ডের দখলে। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে ইংলিশ ক্লাবটা, তবে তা খুব একটা কাজে লাগেনি। 61 মিনিটে দলকে এগিয়ে দেন দুয়ে। এবার আর অ্যাসিস্ট নয়, ডেম্বেলের থেকে পাওয়া বলে ভিলা গোলরক্ষককে পরাস্ত করেন। ট্রফির গুরুত্ব না থাকলেও শিষ্যদের এমন পারফরমেন্সে খুশি লুই এনরিকে। সত্যিটা বললে এই ট্রফিটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, তবে হ্যাঁ, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। মৌসুমের শুরুটা এভাবেই হোক তা চেয়েছি। আমরা সম্ভাব্য সব শিরোপা জিততে চাই, এটাই আমাদের লক্ষ্য। সবকিছুই তো জিততে চাইবেন এনরিকে। তিনি দায়িত্ব নেবার পর থেকেই পোয়াবারও ফ্রেঞ্চ জায়ান্টদের। 2023 থেকে কেবিনে উঠেছে 13টা ট্রফি। টানা 2 চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার 2 সুপার কাপ। রিয়াল মাদ্রিদের পরে নিজেদের নাম যোগ করলো ডেম্বেলে মার্কুইনোসরা। আগামী সোমবার আরও একটা সিলভারওয়্যার উঁচিয়ে ধরার সুযোগ পিএসজির সামনে। ফ্রেঞ্চ ফুটবল মৌসুমের উদ্বোধনী ম্যাচে আর্সেলন্সের বিপক্ষে খেলবে লিগ চ্যাম্পিয়নরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্লাবগুলোর প্রাক মৌসুম প্রস্তুতির খবর। প্রাক মৌসুমের প্রস্তুতি, তবে উত্তেজনায় কোনো কমতি নেই ইউরোপিয়ান ফুটবলে। ঐতিহ্যবাহী তেরেসা এরেরা ট্রফি জিতে হোসে মরিনিওর অপরাজিত থাকার রেকর্ডটা আরও একটু সংহত করল রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো করুণাকে 1-0 গোলে হারালো লস ব্লাঙ্কোস। অন্যদিকে টাই ব্রেকার রোমাঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী লিডসকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আর এমিরেটসে সেস্ক ফ্যাব্রেগাসের দলের বিপক্ষে লড়ে পেনাল্টি শুটআউটে শেষ হাসি হেসেছে গানার্স। স্প্যানিশ ফুটবলে হোসে মরিনিওর ফিরতি পথ চলা এখন পর্যন্ত দুর্দান্ত। দারুণ সময় কাটাচ্ছেন মাদ্রিদিস্তারা। প্রাক মৌসুমে নিজেদের শেষ দিকের প্রস্তুতি ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে 1-0 গোলে হারিয়ে ঐতিহাসিক তেরেসা এরেরা ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গে নতুন করে 6 বছরের চুক্তির পর আর্মব্যান্ড হাতে প্রথমবার স্টার্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণে ধার কমে থাকলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাজের কাজটি করেন ব্রাহিম দিয়াজ। গোলরক্ষক আন্দ্রে রুনিনের লম্বা থ্রো চমৎকারভাবে চেস্ট রিসিভ করে দুর্দান্ত এক ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন এই মরক্কান ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দে এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নামিয়েও গোলের সংখ্যা বাড়াতে পারেনি লস ব্ল্যাঙ্কোরা। তবে শেষ পর্যন্ত ব্রাহিমের ওই এক গোলেই জয় নিশ্চিত হয় অল হোয়াইটদের। রাতের আরেক ম্যাচে ডাবলিনের বিখ্যাত ক্রোক পার্কে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর এক লড়াই শেষে টাই ব্রেকারে 5-4 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রেড ডেভিলরা। ম্যাচের 16 মিনিটে ব্রায়াম এমবিওমোর ক্রসে 5 হুইয়ে দারুণ এক গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন ডাচ ফরওয়ার্ড জোশুয়া জার্কজি। তবে খুব বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি। 29 মিনিটে ব্র্যান্ডন অ্যাডামসের কম্পোস্ট ফিনিশে সমতায় ফেরে লিডস। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় শুট আউটে। টাইব্রেকারে বুনো ফার্নান্দেজ শট মিস করলেও সাডেন ডেথে দারুণ দক্ষতার পরিচয় দেন নোসাইর মাজরাউই। তার নিখুঁত শটে জয় নিশ্চিত করে নতুন মৌসুমের প্রস্তুতি সারল মাইকেল ক্যারিক শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে সাবেক গানার তারকা ফ্যাব্রেগাসের বর্তমান ক্লাব কোমোর মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল। ম্যাচের 33 মিনিটে কোমো গোলরক্ষক বুতেজের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে বুক দিয়ে পাস বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। খুব কাছ থেকে শটে আর্সেনালকে লিড এনে নেন তরুণ মিডফিল্ডার মাইলস লুইস স্কেলি। তবে ঠিক 10 মিনিট পরেই মার্টিন বাদুরানির অসাধারণ এক স্ট্রাইকে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারেজের গানার জার্সিতে অভিষেক হলেও নির্ধারিত সময় আর ব্যবধান বাড়েনি। অবশেষে টাই ব্রেকারে স্পেনকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক ডেভিড রায়া দুটো পেনাল্টি সেভ করে দলকে জেতান। আর জয়সূচক শটটি নেন ক্রিস্টোফ জেলিস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। স্প্যানিশ ফুটবল ইতিহাসের টিকিটাকার অন্যতম নায়ক এবং বার্সেলোনা সাবেক মাস্টারমাইন্ড জাভি হার্নান্দেজ এখন ডাচ ফুটবলের নতুন কান্ডারি। এরিক টেন হ্যাগ কিংবা আর্নে স্লটের মতো স্বদেশি কোচদের ছাপিয়ে ডাচদের ডাগ আউটে বসেছেন 46 বছর বয়সী এই স্প্যানিশ মায়েস্ট্রো। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ডাচদের রাজকীয় কমলা ফুটবল পুনরুজ্জীবিত করাই এখন বার্সা কিংবদন্তির প্রধান লক্ষ্য। বিশ্ব ফুটবলের ব্যাকরণ যে দলটা পাল্টে দিয়েছিল 2010-এ, সেই স্প্যানিশ বিশ্বজয়ী দলের সদস্য সর্বজয়ী বার্সেলোনার মাঝমাঠের অন্যতম নায়ক জাভি হার্নান্দেজ এবার নতুন মিশনে। দীর্ঘ 2 বছর ডাগ আউটের বাইরে থাকার পর ক্লাব ফুটবলের সীমা পেরিয়ে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে এলেন স্প্যানিশ কিংবদন্তি। 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে তুলে নিয়েছেন নেদারল্যান্ডস ফুটবলের ব্যাটন। ঐতিহাসিক এক বৈপরীত্যের গল্প এটা। 2010 বিশ্বকাপে এই ডাচদের স্বপ্ন ভেঙে দক্ষিণ আফ্রিকায় ট্রফি উঁচিয়ে ধরেছিলেন জাভি। আর আজ সেই ডাচদেরই পরম বন্ধু তিনি। ফুটবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর নাইজেল ডি ইয়ং, যিনি 2010 ফাইনালে ছিলেন জাভির মাঠের প্রতিপক্ষ, তিনি আজ তাকে বরণ করে নিয়েছেন নতুন হেডমাস্টার হিসেবে। বার্সেলোনার লা মাসিয়ার একাডেমিতে বেড়ে ওঠা জাভির ডাচ ফুটবলের দর্শনের সঙ্গে সম্পর্কটা রক্তের। ইওয়ান ক্রেফ, রিনাল মিচেলস কিংবা লুই ফান হল, যে ডাচ মাস্টারমাইন্ডের হাত ধরে ফুটবলার এবং কোচ জাভির জন্ম, আজ তাদের ঘরেই তিনি ফিরছেন গুরু দক্ষিণা দিতে। এ যেন শিকড়ে ফেরার মতোই এক অনুভূতি জাভির কাছে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মরক্কোর বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন রোনাল্ড কোম্যান। এরপর এরিক টেন হ্যাগ, আর্নে স্লট কিংবা রবার্তো মার্তিনেজের নাম এলেও ডাচ বোর্ড ভরসা রেখেছে জাভির আক্রমণাত্মক এবং পজিশন ভিত্তিক ফুটবলের উপর। 1977-78 মৌসুমে আর্নেস্ট হ্যাপেলের পর বিগত 48 বছরে প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে ডাচদের ডাগ আউটে বসতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার ডাগ আউটে 142 ম্যাচে 62.7% জয় আর লা লিগা জেতার ট্রফি ক্যাবিনেট নিয়ে জাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জিততেই এসেছেন তিনি। তবে ফুটবলের মৌলিক সৌন্দর্য বিসর্জন দিয়ে নয়। কমলা সমর্থকদের জন্য তিনি উপহার দিতে চান গতিশীল, আক্রমণাত্মক এবং নান্দনিক ফুটবল।
আগামী 24 সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে জাভির ডাচ যুগ। ইউকে এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় 2028 ইউরো এবং স্পেন পর্তুগাল মরক্কোর 2030 বিশ্বকাপকে ঘিরেই সাজবে জাভির সমস্ত পরিকল্পনা। আর মাঝে মাঝে নেশনস লিগ আর প্রীতি ম্যাচে দেখাতে হবে এর ঝলক। সাবেক শত্রুর হাত ধরে ডাচরা এখন নিজেদের হারিয়ে যাওয়া ফুটবলের রাজত্ব পুনরুদ্ধার করতে পারে কিনা তার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সমিত সোম। নতুন ক্লাবে নিজেকে মেলে ধরাটাই লক্ষ্য তার। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমিতকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ক্লাবটি। হামজার পর শেকড়ের টানে কানাডা থেকে বাংলাদেশে পা রেখেছিলেন সমিত সোম। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রতিভাবান ফুটবলাররা যোগ দেয় নতুন দিগন্তের সূচনা হয়েছিল দেশের ফুটবলে। ঝিমিয়ে পড়া ফুটবলে ফিরেছিল নতুন প্রাণের সঞ্চার। বাংলাদেশে আসার আগে কানাডা জাতীয় দলের হয়ে সমিত সোম দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন। বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর তিনি হয়ে ওঠেন মাঝ মাঠের নির্ভরতার প্রতীক। এশিয়ান কাপের মূল পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে লাল সবুজের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছিলেন সমিত। জাতীয় দলের পাশাপাশি কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভেলারি এফসির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সমিত সোম। গত জানুয়ারিতে 3 বছরের চুক্তি শেষে নতুন ঠিকানার খোঁজে ছিলেন। শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা পেলে ও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের খেলা ক্লাব নিউ ইয়র্ক কসমসে। 1970-এর দশকে পেলে এবং জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার এই ক্লাবের হয়ে খেলে ইতিহাস গড়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলের তৃতীয় স্তরে খেলছে নিউ ইয়র্ক কসমস। ক্লাবটির অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড পোস্টে বলা হয়, কসমসে স্বাগত সমিত সোম। বাংলাদেশের ফুটবলার সমিত সোম এখন অফিসিয়ালি কসমসের সদস্য। মেজর লিগ সকার এবং কানাডার প্রিমিয়ার লিগ মিলে প্রায় 1 দশকের পেশাদার ফুটবলের অভিজ্ঞতা রয়েছে তার। সমিতের এই অভিজ্ঞতা কসমসের মিডফিল্ডকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমিত সোম। এই ক্লাবের হয়ে নিজেকে মেলে ধরার প্রত্যাশা তার। Hey Cosmos Country, I'm Shamit Shom, central midfielder, number 12, Canadian Bangladeshi, and I'm excited to be here. তবে চুক্তির শর্ত বা অন্য কোনো বিষয় নিয়ে কিছুই জানায়নি ক্লাবটি। পেলে বেকেনবাওয়ারদের পদচিহ্ন রেখে যাওয়া ক্লাবে নিজের ভবিষ্যৎ আরও মজবুত করতে চান সমিত। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইন টেস্টে টাইগারদের পেসারদের দাপট। হাসান মাহমুদের 5-হারে দিশেহারা অস্ট্রেলিয়া। 2 করে উইকেট। এবাদত তাসকিনের 198 রানে অল আউট স্বাগতিকরা। আশা নিরাশার ভারত সফর নিয়ে দিন গুনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনো কিছুই জানায়নি বিসিসিআই। নির্দিষ্ট স্লটে বিকল্প ভাবনা আছে বিসিবির। আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু পিএসজির। অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে সুপার কাপ ট্রফি নিজেদের কাছে রাখলো প্যারিসিয়ানরা। ম্যাচ সেরা ডেজিয়ের দুয়ে। এই ছিল খেলার সময়। এখন